আজকে আমরা অনসাইট অপটিমাইজেশন পার্ট 2 তে প্রথমে শুরু করব হচ্ছে লোডিং স্পিড অপটিমাইজেশন দিয়ে। অর্থাৎ একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সেটা যত দ্রুত অর্থাৎ ফাস্টার লোডিং হবে সেই ওয়েবসাইটটা ততটাই ফ্রেন্ডলি হবে। আর আপনার ওয়েবসাইটটা লোডিং যতটা স্লো হবে সেই ওয়েবসাইটটাতে ভিজিটররাও সেটাতে ব্রাউজ করতে আগ্রহ প্রকাশ করবে না এবং সার্চ ইঞ্জিনও এটা ফ্রেন্ডলি হবে না। এবং সেটা সঠিক সময়ে যদি লোড না নেয় তার ফলে যেটা হবে আপনার ওয়েবমাস্টার টুলে কিছু ইরর আসবে, ডিএনএস সার্ভার ইরর চলে আসবে। ঠিক আছে, তো আমরা যারা ওয়েবমাস্টার টুলের ক্লাস করেছি তারা হয়তোবা দেখেছি, আর যারা করি নাই তারা আমরা দেখব পরবর্তীতে ওয়েবমাস্টার টুলের ক্লাসে। তো ডিএনএস ইরর আসে, কিছু সার্ভার ইরর আসে। সেটা কেন হয়? এটা হচ্ছে ওই লোডিং স্পিডের প্রবলেমের কারণে এরকমটা হয়। তো আমরা লোডিং স্পিডটা অপটিমাইজ করব। আমাদের লোডিং স্পিড ক্যালকুলেশনটা গুগলের একটা নিজস্ব টুল আছে, ডেভেলপার টুল। তো সেটা হচ্ছে আপনার আউট অফ 100 স্কোর দেওয়া হয়। তো আমাদের টার্গেট থাকবে সেই স্কোরটা অ্যাটলিস্ট 90-তে নিয়ে যাওয়া। ঠিক আছে, 90-তে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। তো এই কাজটা আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে প্লাগইনসের মাধ্যমে, একটা হচ্ছে প্লাগইনস ছাড়া। ওকে, তো প্রথমে দেখব যে প্লাগইনস ছাড়া কিভাবে করা যায়, অর্থাৎ কোডিং এর মাধ্যমে কিভাবে এই কাজটা করা যায়। আর এরপরে দেখব প্লাগইনসের মাধ্যমে, অর্থাৎ দুই মাধ্যমেই আমরা দেখব। ওকে, তো চলুন আমরা দেখি। এই মুহূর্তে আমাদের সাইটের যে লিঙ্কটা সেটাকে কপি করব। কপি করে আমরা নিয়ে যাব হচ্ছে, আমরা গুগল থেকে দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। লিখতে হবে গুগল পেজ স্পিড টেস্ট অথবা স্পিড টেস্ট লিখলেই চলে আসবে। তো যাচ্ছে সেখানে পেজ স্পিড ইনসাইটস, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করব। পেস্ট করে অ্যানালাইজ, তো অ্যানালাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা রিপোর্ট দেখাচ্ছে যে মোবাইলে আউট অফ 153 অ্যান্ড ডেস্কটপে হচ্ছে 62, যে স্কোরটা সন্তোষজনক নয়। তো আমাদের টার্গেট থাকবে এই স্কোরটা কিভাবে বাড়ানো যায়। ওকে, তো চলুন আমরা এই কাজটা চেষ্টা করে দেখি কিছুটা এটা ডেভেলপ করা যায় কিনা। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আপাতত দুইটা কাজ করব। তো কাজগুলো আপনাকে যেটা করতে হবে, আপনার কন্ট্রোল প্যানেলে করতে হবে, যেটা আপনার ডোমেইন হোস্টিং কোম্পানি যে প্যানেলটা দিবে আপনাকে, সেই প্যানেলে লগ ইন অবস্থায় আপনাকে সেই কাজটা করতে হবে। তো যাই হোক, আমরা সেটা দেখি সেটা কিভাবে করা যায়। তো আমরা এই মুহূর্তে আছি আমাদের কন্ট্রোল প্যানেল, অর্থাৎ লগ ইনের যে প্যানেলটা সেখানে। তো সেখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা খুঁজব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস অপশনটা খুঁজব, এবং সেখান থেকে অপটিমাইজ ওয়েবসাইট নামে একটি অপশন আছে দেখা যাচ্ছে। এই অপটিমাইজ ওয়েবসাইট আমরা ক্লিক করব। তো অপটিমাইজ ওয়েবসাইটে ক্লিক করার পরে যেটা হবে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে ডিসেবল লেখা থাকবে। এটাকে আমরা কম্প্রেস অল কন্টেন্ট, এটা আমরা ক্লিক করে নিব। ঠিক আছে, সো এই কাজটা আমরা চাইলে কোডিং এর মাধ্যমেও করতে পারি, কিন্তু এটা মোটামুটি আমাদের কন্ট্রোল প্যানেল সবারই থাকবে। দ্যাটস ওয়াই আমি এটা উইদাউট কোডিং আমি এখান থেকেই করে নিচ্ছি, কারণ এটা তো আমার জন্য সাইটে কোনো আলাদা প্লাগইনস ইনস্টল করতে হয়নি, কারণ আমি কিন্তু এই মুহূর্তে সাইটে না, আমি হচ্ছে কন্ট্রোল প্যানেলে কিন্তু। ওকে, আচ্ছা, সো কম্প্রেস অল কন্টেন্ট দিলাম। দেওয়ার পরে এটা আপডেট সেটিংস দিব। তো আপডেট সেটিংস দিচ্ছি। হ্যাঁ, এটা বলেছে যে এটা ঠিকঠাক মতোই হয়েছে, তাই তো। গো ব্যাক দিলে সে আমাকে আবার হয়তো হোমে নিয়ে যাবে বা এখানে রেখে আসবে। তো আমি আবারও আপডেট সেটিংস দিই। আচ্ছা, ঠিক আছে, তো ইনেবল করা আছে। আচ্ছা, একটা কাজ করলাম এটা। ওকে, কি করলাম? কম্প্রেস করলাম। এখন আরো একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের যে কন্ট্রোল প্যানেলটা আছে সেই কন্ট্রোল প্যানেলে আমি আবার হোমে যাচ্ছি। হোমে যাবার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ফাইলস থেকে ফাইল ম্যানেজারে যাব। তো ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার সময় অবশ্যই এই টিক মার্কটা দিয়ে নিতে হবে, শো হিডেন ফাইলস। এটা চেক বক্সে এটা টিক মার্ক দিবেন, দিয়ে গোতে চাপ দিবেন। তো আমি গোতে ক্লিক করলাম। তো গোতে ক্লিক করার পরে এখানে আমাদের আছে হচ্ছে আপনার
htaccess নামে একটি ফাইল আছে। এই htaccess ফাইলটিতে আমরা যারা নিউবি আমরা অবশ্যই সেটার ব্যাকআপ নিয়ে রাখবো, কারণ এখানে কোনো ভুল ত্রুটি হলে সাইটটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে কিন্তু। তো এখানে আমরা অবশ্যই এখানে কাজ করতে গেলে আমরা একটা ব্যাকআপ অবশ্যই রাখবো। তো যাই হোক, এখানে ক্লিক করে আমি এডিটে ক্লিক করছি। সো এডিটে ক্লিক করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে একটা টেস্ট করে দেখেছি এবং সেটা একটা স্ন্যাপশট রেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যাতে কনফিডেন্সটা বাড়ে। সো পিকচারটা অনেকটা এরকম ছিল, এরকম বিফোর ছিল 175 এবং আফটার হয়েছে 186। ওকে, সো আমি এখন কি করব, আমি হচ্ছে একটা কোড আছে, সেই কোডটা আমি বসাবো। ওকে, সো এটা হচ্ছে জিপ করা, হ্যাঁ জিপ করা। সো জিপ করার কোডটা একটু বসিয়ে দেখি যে কোনো পরিবর্তন হয় কিনা। আসলে এই বিষয়গুলো ডিপেন্ড করে এক একটা থিমের উপরে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি যে এক্সপেরিমেন্ট করেছিলাম সেটা অন্য একটা থিম ছিল, এখন আর একটা থিম। তো তারপরে ট্রাই করে দেখি যদি কোনো পরিবর্তন আসে। তো এগুলি আসলে আপনারা ভালো বুঝতে পারবেন, নিত্য নতুন থিমের উপরে এক্সপেরিমেন্ট চালিয়ে আপনারা করতে পারবেন। তো যাই হোক, আমি আপাতত কোডটা কপি করে দেখি যে কোনো পরিবর্তন হয় কিনা আমাদের স্পিডের ক্ষেত্রে। সো এটাকে আমি কি করব, আমি আছি কোথায়, আমি ফাইলস ম্যানেজারে এসেছিলাম। এখানে ফাইল ম্যানেজার থেকে আমি htaccess থেকে এডিটে এসেছি এবং এটার নিচে কি করব, আমি এটাকে পেস্ট করে দিচ্ছি এই কোডটাকে। তো পেস্ট করে এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, তো এবার একটু টেস্ট করে দেখব যে কোনো পরিবর্তন আসলো কিনা। ঠিক আছে, তো আমরা আবার যাব, আমরা গুগল ডেভেলপারসের যে পেজ স্পিড ইনসাইটস টেস্ট আছে সেখানে আমরা মনে রাখতে হবে যে মোবাইলে হচ্ছে রেজাল্ট 53 এবং ডেস্কটপে হচ্ছে 62। আমি মূলত ডেস্কটপটাই দেখতে চাচ্ছি 62। তো দেখি কোনো ডেভেলপ হয়েছে কিনা। সো অ্যানালাইজে ক্লিক করব, 62 ছিল আমাদের ডেস্কটপে। এটা 71, এটা বেড়েছে, 53 ছিল আর এটা 84 হয়েছে, তাই না? এটা 84 হয়েছে, তার মানে কিছুটা ডেভেলপ হয়েছে, তাই তো? তো আরো যদি কিছু কাজ করি তাহলে এটা 90 আপ হয়ে যাবে। তো 90 আপ হওয়া মানে মোটামুটি ভালো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করলাম স্পিড অপটিমাইজেশনের জন্য। এরপর আমরা স্পিড অপটিমাইজেশনের জন্য আরো কিছু কাজ করব। তো আমরা যেটা করলাম, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এক্সপায়ার্স হেডার নামে একটা কোড আছে, সেই কোডটা আমাদের সাইটে বসাবো। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এক্সপায়ার্স হেডার জিনিসটা কি এটা আগে বোঝা উচিত। এক্সপায়ার্স হেডার্সটা হচ্ছে কি, যে আমাদের যে ব্রাউজার আছে এই ব্রাউজারটাতে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাবার পরে সেই ওয়েবসাইটটাতে আপনারা খেয়াল করে দেখবেন, প্রথমবার যখন সেই ওয়েবসাইটটাতে গেলেন তখন যতটুকু লোডিং নিল, পরবর্তীতে কোনো সময় যদি আপনার ব্রাউজারের যে ক্যাচিং মেমোরিটা এটা ডিলিট না করেন, তাহলে ওই ওয়েবসাইটে দ্বিতীয়বার যখন যাবেন তখন একটু দ্রুত যাবে, তাই না? আচ্ছা, এটা কেন যাচ্ছে? এটা এই জন্য যাচ্ছে কারণ ওই ওয়েবসাইটের তাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারটাতে তারা তাদের একটা মেমোরিতে রেখেছে যে এই আইপি থেকে, এই জায়গা থেকে, এই ব্রাউজার থেকে আমাদের ওয়েবসাইটে এর আগে এসেছিল। যে কারণে আমরা এখানে এক্সপায়ার্স হেডার্সে সেট করে দিতে পারবো যে আমার যত জেপিজি ফাইল আছে এটা নেক্সট 1 মান্থ পর্যন্ত যদি কেউ আসে তাহলে যেন তার জন্য ইজিলি সে এখানে আবার রিড করতে পারে। এরকম একটা কি করা যায়, আমার বিভিন্ন ধরনের যে ফাইল এক্সটেনশন আছে এগুলি দেখেন, এখানে লেখা আছে 1 মান্থ, কোনোটা লেখা আছে 1 উইক, তাই না? তার মানে আমি তাকে বলে দিচ্ছি যে আমার পুরাতন যে ভিজিটর যারা আছে, রিটার্নিং ভিজিটর, তাদের জন্য এই নির্দিষ্ট ধরনের ফাইলগুলো যেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে আবার কি করে, মানে তাদেরকে যেন একটু দ্রুত লোড নেওয়ার সুযোগ দেয়। ঠিক আছে, তো আমরা এই টাইমিংটা এটা আমরা সাধারণত মিনিমামে রাখি না, ম্যাক্সিমামে রাখি। ওকে, অর্থাৎ আমরা এরকম করি না যে বন্ধ সিম থাকলে কি অনেক সুবিধা দিয়ে আবার ফিরে আসো তোমরা, তো ব্যাপারটা অনেক হচ্ছে এইরকম। ওকে, তো তাদের জন্য হচ্ছে রিটার্নিং ভিজিটর, দ্যাটস ওয়াই তারা কি করবে, আসলে যেন দ্রুত লোড হয় এবং এটার একটা সময়সীমা থাকবে। তো সেই সময়সীমাটাই হচ্ছে এই এক্সপায়ার্স হেডারে সেট করা থাকে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই এক্সপায়ার্স হেডার্সের এই কোডটা আমি গ্রুপে দিয়ে দিব। এই কোডটা কপি করে আপনাকে যেটা করতে হবে সেই আগের মতোই আপনাকে ফাইলস থেকে ফাইল ম্যানেজার,
ফাইল ম্যানেজারে যাবার পরে আপনাকে htaccess ফাইলে আসতে হবে। htaccess ফাইলে বারবার বলছি যে এটা ব্যাকআপ নিতে হবে, নয়তো এখানে ভুল ত্রুটি হলে আপনার সাইট কিন্তু ইরোর হয়ে যাবে। এরপরে htaccess থেকে এডিটে ক্লিক করার পরে যে htaccess এর যে ফাইলটা আপনি পাবেন, এই ফাইলের আপনি যেটা করতে পারেন, চাইলে নিচের দিকে চাইলে আপনি যেটা করতে পারেন সেই কোডটা পেস্ট করতে পারেন। তো আমি অলরেডি কি করেছি, পেস্ট করে ফেলেছি একটু আগে, তাই না? আমি এই কোডটাকে এই যে এখানে শেষের দিকে এনে এটাকে পেস্ট করে দিয়েছি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, অর্থাৎ এখানে জিজিপ এর যে কোডটা ছিল একটু আগে, জিজিপ কোড হচ্ছে এইটা, এতটুকু, এই যে এতটুকু কিছুক্ষণ আগে এটা আমরা পেস্ট করলাম, তার নিচেই আমি আবার আমার এই নতুন এক্সপায়ার সেটারের কোডটা পেস্ট করলাম। পেস্ট করার পরে অবশ্যই সেভ করতে হবে, সেভ করেছিলাম। আচ্ছা, তো সেভ করেছি। সেভ করার পরে আমরা দেখলাম যে কোনো পরিবর্তন আসে কিনা গুগল ডেভেলপার্স, এবং গিয়ে দেখলাম যে আসলে কোনো একটা পরিবর্তন চলে এসেছে এবং সেটা 92-তে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, মোবাইলেও মোটামুটি 78 আর একটু বাকি, তাই তো 80 হইতে হবে, এটাও হয়ে যাবে। তো প্লাগইনস এর মাধ্যমে, তো এতক্ষণ যা করলাম আমি কোনো প্লাগইনসই কিন্তু ইউজ করি নাই উইদাউট প্লাগইনস। তার মানে এই মেথডটা আপনার সিএমএস বলেন আর নন সিএমএস বলেন, যে কোনো প্ল্যাটফর্মেই তাহলে এটা অ্যাপ্লাই করা যায় কোডিং এর, তাই না? এটা করা যেতে পারে। আচ্ছা, তো আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনার কাছে মনে হয় যে না আমি তো আসলে কোডিং বুঝি না বা এখানে এই ঝামেলায় যেতে চাই না, তাহলে আমার জন্য কি ব্যবস্থা? আমার জন্য প্লাগইনস এর ব্যবস্থা। সো আমরা প্লাগইনস দিয়েও কিন্তু এই ফরম্যাটে আসতে পারবো বা এর চাইতে বেটার স্পিডে যেতে পারবো। আমার মনে হয় এখন যে স্পিডটা আছে যত মোটামুটি ভালো স্পিডে আছে, প্রায় 80, 90, 92, দ্যাটস গুড। আচ্ছা, তো যেটা করতে হবে, এটাকে আরো অনেক বেশিও নেওয়া যাবে, আরো বাড়ানো যাবে। যাই হোক, তো এখন আমরা দেখবো যে সেটা প্লাগইনস এর মাধ্যমে কিভাবে এটা করা যেতে পারে, এই কাজটা প্লাগইনস এর মাধ্যমে কিভাবে করা যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের কোডগুলো একটু মুছে দেই, দেখি যে মুছে দিলে কি আবার কমে যায় কিনা। ওকে, তো আমি এগুলি সব মুছে দিচ্ছি, সেভ করে মুছে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা যে কম্প্রেস করেছিলাম সেই কম্প্রেসটাও আমরা কি করব, এটাকে আনকম্প্রেস করব। তবে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আমি যে কম্প্রেস করেছিলাম একটু আগে, এটা কিন্তু অলরেডি কম্প্রেস হয়ে গেছে। সো এই অবস্থায় এখন আমি যদি এটাকে ডিসেবল করি, তাহলেও কিন্তু আমার কি হবে, এটা আসলে যাকে ছোট করে ফেলেছি ওকে আর আমি বড় করবো কিভাবে, তাই না? তা আমরা কিন্তু অলরেডি একে কম্প্রেস করে ছোট করে ফেলেছি। সো এই জন্য এখন এই সেটিংসে, এই থিমে আপনি বুঝতে পারবেন না যে আসলে কি পরিবর্তনটা হতে যাচ্ছে। কিন্তু যদি এখন আমি নতুন করে আবার আরেকটা থিমে অ্যাপ্লাই করি, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটা ডিসেবল থাকায় বা আমার কোড মুছায় আসলে কতটুকু পরিবর্তন হলো। আমার কথাটা কি ক্লিয়ার বিষয়টা? এখন আমি সেই জটিলতায় যাচ্ছি না, আমি এখন আপাতত এই থিমেই থাকি। আমরা এই থিমে থেকে আমরা প্লাগইনস এর মাধ্যমে চেক করে দেখি বাড়ানো যায় কি না। ঠিক আছে, অথবা আপনারা যদি বলেন তাহলে আমি চেঞ্জ করে দেখাতে পারি প্লাগইন নতুন একটা থিমে। আমরা প্লাগইনস এর মাধ্যমে একটু ওয়েবসাইটকে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসকে যদি আমরা অপটিমাইজ করতে চাই, তাহলে বেশ কিছু প্লাগইনস আছে। তো তার মধ্যে একটি প্লাগইনস রয়েছে যেটা হচ্ছে W3 টোটাল ক্যাচ। ঠিক আছে, সো W3 টোটাল লিখবো আমরা প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ এ ক্লিক করে আমরা লিখবো W3 লিখলে আর চলে আসার কথা। হ্যাঁ, W3 টোটাল ক্যাচ চলে এসেছে। তো এবার কি করতে হবে, ইনস্টলে ক্লিক করতে হবে। তো ইনস্টল নাও ক্লিক করছি, ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো ইনস্টল নাও এবং অ্যাক্টিভেট প্লাগইন। আচ্ছা, তো এটা অ্যাক্টিভেট হলো। এরপর আমরা চলে যাব সেটার সেটিংস। আমরা প্লাগইনসে আছি, প্লাগইনসের সেটিংস। তো সেটিংস থেকে এসে যেটা করতে হবে, টগল এটা সিলেক্ট করে দিতে পারি, এনেবলে ক্লিক করতে পারি, সেভ অল সেটিংস। এখানে পেজ কেস এনেবল থাকবে। তারপর মোটামুটি ডিফল্ট ভাবে এগুলি আপনার সেট করাই থাকবে, এনেবল থাকবে। তো এখানে আমি এটার আগে এখানে ইনস্টল করেছিলাম, এই কারণে এই একটা সাইটে যখন আপনি কোনো কিছু ইনস্টল করবেন তখন ওটার সেটিংসটা আপনি যদি রিমুভও করে দেন, তার আগের সেটিংসটা থেকে যায় কিন্তু। তো এখানে সেটিংস থাকায় অনেক কিছু এনেবল অবস্থায় আছে। তো আপনারা
এখানে যেগুলো এনেবল অবস্থায় আছে এগুলি আপনারা এনেবল করে নেবেন। আচ্ছা, তারপরে যেটা করব সেটা হচ্ছে না, সবকিছু আমরা এনেবল করব না, সবকিছু এনেবল করলে পরে আবার প্রবলেম করবে, ঠিক আছে, প্রবলেম করবে। তো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে পেজ ক্যাশে যাব, পেজ ক্যাশে যাব, সেখানে এটাকে সিলেক্ট করতে পারি, ডোন্ট ক্যাচ, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, এটাকে সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা দিতে পারি, এটাকে দিতে পারি, কোনটা? আচ্ছা, এটা হচ্ছে যে মানে নট ফাউন্ড যে পেজগুলো থাকবে সেই পেজগুলো কি করবে, মানে সার্ভারের লোডিংটা ওটা কি সেভ করবে, ওই ধরনের পেজগুলো, ইরর পেজ যেগুলো আছে এগুলো। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে এমটি ক্যাচ দিয়ে দিলাম, এটা এমটি ক্যাচ। আচ্ছা, এটা সিলেক্ট হয় নাই, সরি। ডোন্ট ক্যাচ দিয়ে এগুলি আমরা সিলেক্ট করে দিতে পারি। সেভ অল সেটিংস করতে হবে। আচ্ছা, তারপরে সেটিংস সেভ করলাম। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ডিফল্ট যা আছে তাই, মিনিফাইতে এসে আমরা এই যে মিনিফাইটা আমরা এনেবল করতে পারি চাইলে, কিন্তু মিনিফাইটা এনেবল করলে আপনার সাইডের হয়তো বা কোডিং ডিজাইনে কিছুটা পরিবর্তন চলে আসতে পারে, ঠিক আছে। তো যদি মনে হয় যে আপনি কোনো পরিবর্তন আনতে চাচ্ছেন না, তাহলে এটা এনেবল করবেন না। ওকে, সেভ অল সেটিংস দিয়ে দিচ্ছি এটা। কিছুটা ডিজাইনের পরিবর্তন চলে আসতে পারে সাইটে, বিশেষ করে আপনার মোবাইলের যে ভার্সনটা আছে না, সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আর ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম হতে পারে। এরপর ডাটাবেস কেশে গিয়ে আমরা এখান থেকে এগুলিতে তেমন কাজ নাই, অবজেক্ট কেশ, জাস্ট গিয়ে দেখতে হবে যে সবকিছু অন টন আছে কিনা, ঠিক আছে। সেট এক্সপায়ার সেটার্স, এটা দিয়ে দিব আমরা। এক্সপায়ার সেটার্সের জন্য আমরা একটা কোড দিয়েছিলাম, মনে আছে একটু আগে, এক্সপায়ার সেটার্স, এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা সেট W3 টোটাল ক্যাচ হেডার, এটাও দিয়ে দিলাম। তারপর লাগবে না, সেভ অল সেটিংস। আচ্ছা, এই তো এখানে খুব একটা চেঞ্জ আসবে না, ডিফল্ট ভাবে যেটা থাকে সেটাই মোটামুটি ঠিকই থাকে। তো আমরা জাস্ট এখান থেকে যেটা করব, এমটি দ্য পেজ ক্যাশ, আমরা এটা এমটি করে দিচ্ছি। আমরা ড্যাশবোর্ড, এখান থেকে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আমরা যেটা করব এমটি অল ক্যাচেস, হ্যাঁ, এমটি করে দিব অল ক্যাচ, সবগুলি ক্যাচ আমরা এমটি করে দিব। ইনস্টল করার পরে জাস্ট যেটা আপনারা একটা কাজ করতে পারেন, ইনস্টল করার পরে জাস্ট এমটি অল ক্যাচ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, গেল W3 টোটাল ক্যাচ, এটা ইনস্টল করব। এটা ইনস্টল করার পরে আরও যে প্লাগইনস ইনস্টল করব সেটা হচ্ছে, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মানে স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে দ্বিতীয় কাজ। প্রথম কাজ করলাম প্লাগইনসটা ইনস্টল করলাম, W3 টোটাল ক্যাচ। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে রিডিংয়ে যাব, রিডিং না, ডিসকাশনে যেতে হবে, ডিসকাশনে যাব। ডিসকাশনে গিয়ে যারা কমেন্ট করে
এই কমেন্টটাকে আমরা ব্রেক করে দিব, ব্রেক কমেন্টস ইনটু পেজেস উইথ 50। আমরা এটা ব্রেক করে দিতে পারি। আমি এই মুহূর্তে এটাকে ব্রেক করছি না, আমি এসেছি মূলত এই জায়গাটাতে, এটাকে ব্ল্যাঙ্ক করে দেবো যে কমেন্ট যারা করবে তাদের যেন কোনো গ্রামার মানে না দেখায়। সো এটা ব্ল্যাঙ্ক করে দেব। তাহলে কি হবে, ধরেন আপনার যদি কেউ 50টা কমেন্ট করে তাহলে 50টা পিকচার কিন্তু আপ হচ্ছে, তাই না? লোডিং এর প্রবলেম হয়ে যাবে। সো এটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিলাম, ব্ল্যাঙ্ক সেভ চেঞ্জেস। না না, কমেন্ট করতে পারবে কিন্তু তার ওই মানে এইরকম পিকচারটা আপ হবে না, পিকচার হবে না, শুধু নামটা শো করবে যে এরকম হবে। জি, লিংক দিলে লিংক আসতে পারে কিন্তু তার মানে এই ধরনের কোনো পিকচার আপ বাড়তি অ্যাড হবে না এই ধরনের। হ্যাঁ, এটা ব্ল্যাঙ্ক দিলে আপনার এরকম কোনো কিছু আসবে না। আচ্ছা, সো আমরা এটা করব। তারপরে আমরা কিছু প্লাগইনস ইউজ করব। তারপর আরেকটা প্লাগইনস আছে, শুধু প্লাগইনসগুলোই ব্যবহার করবো আর কি। এরপর হচ্ছে আপনার লেজি লোড নামে একটা প্লাগইনস আছে। লেজি লোড প্লাগইনসটা হচ্ছে যে আমরা যখন একটা পেজ যখন ব্রাউজ করি তখন ধরেন একটা পেজে 10টা ইমেজ আছে, তো যেটা হয় সাধারণত যে ওই পেজে যত কিছু থাকবে সবকিছু একবারে লোড হয়। কিন্তু লেজি লোডটা হচ্ছে যে যতটুকু আমি দেখতেছি ততটুকুই লোড হবে, আবার নিচে নামলে নিচেরটা লোড হবে। ঠিক আছে, তাহলে দ্রুত আর কি লোড হবে। বুঝে গেছে বিষয়টা? তো লেজি লোডের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা। তো আমরা চাইলে লেজি লোডটাকে আমরা চাইলে ইনস্টল করতে পারি। আমি অনেকগুলি প্লাগইনস দেখাবো, কিন্তু আপনাকে সবগুলো প্লাগইনস ইনস্টল করা লাগবে না। আপনার পছন্দ মতো যে কটা প্লাগইনস প্রয়োজন সেগুলি শুধু আপনি ইনস্টল করবেন। ওকে, তো আমরা এতগুলো প্লাগইনস ইউজ করব না, কিন্তু আমরা দেখে নিচ্ছি যে আমরা আসলে কোন কোন প্লাগইনসগুলো ইউজ করতে পারি। তো লেজি লোডটা আমাদের সেই কাজে আমরা ব্যবহার করতে পারি, লেজি লোড। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আরো একটা প্লাগইনস আছে যার নাম হচ্ছে আপনার WP Optimize। WP Optimize এটা ইনস্টল করে নেই। WP Optimize-টাও হচ্ছে আপনার একটু আগে যে আমরা W3 টোটাল ক্যাচ ইনস্টল করলাম ঠিক সেটার মতোই এটা কাজ করে থাকে। তো সেটারও একটা অল্টারনেটিভ এটা, তবে ওটাই বেশি ভালো। আমরা এটাও দেখে নিচ্ছি, অপটিমাইজারে যাচ্ছি। সো আমরা আসলাম, এই যে এটা ইনস্টল হলো এখানে, এবং W3 টোটাল ক্যাচটার জন্য এখানে আইকন হলো, আর অপটিমাইজের জন্য এখানে। তো আমরা এখান থেকে চাইলে আমরা রিমুভ এগুলি সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে যেটা করতে পারি সেটিংস থেকে আমরা কি +2 উইকস ডেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর যেটা করতে পারি এখান থেকে ডিসেবল সেভ সেটিংস। তারপর হচ্ছে রিমুভ আনঅ্যাপ্রুভড কমেন্টস এটা দিতে পারি, দিয়ে সেভ অটো ক্লিন আপ সেটিংস। আচ্ছা, তো WP অপটিমাইজে আমরা এই কাজগুলো করলাম। এরপর আমরা আরো একটা প্লাগইনস ইউজ করতে পারি, সেটা হচ্ছে অটোপটিমাইজ। ঠিক আছে, মানে এই প্লাগইনসটাও ওই একই রকম কাজ করে। এটা হচ্ছে স্পিডটা করে কি আপনার ওয়েবসাইটের যেটা করে HTML CSS যে ফাইলগুলো থাকে এগুলিকে সে সাধারণত কি করে মিনিমাইজ করে দেয়। হ্যাঁ, যে HTML CSS এর যে কোডিং আছে, কোডিং এর মাঝখানে হোয়াইট স্পেস থাকতে পারে, তারপর হচ্ছে আপনার কমেন্ট থাকতে পারে, ওইগুলোকে সে কি করে মানে মিনিমাইজ করে দেয়। তো ওই ক্ষেত্রে এই প্লাগইনসটা তো অ্যাক্টিভেট করে নিচ্ছি। প্লাগইনসটা অটোপটিমাইজ সেটিংস, দেখি সেটিংসে কিছু করা লাগবে কিনা। কিছু করা লাগে না তেমন। অপটিমাইজ HTML কোড, ইয়েস, এটা টিক দিচ্ছি। তারপর এখানে বলা হচ্ছে এনেবল দিস ইফ ইউ ওয়ান্ট HTML কমেন্টস টু রিমেইন ইন দিস পেজ, এটা দরকার নাই। তারপর অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট কোড, এটা দিলাম, এটাও দিয়ে দিলাম। তারপর সেভ চেঞ্জ অ্যান্ড এমটি ক্যাচ। আচ্ছা, তো এরপর আমরা যেটা করতে পারি সেটা আরো একটা প্লাগইনস আছে, যেটা হচ্ছে এতক্ষণ যা করলাম সবগুলোই কিন্তু W3 টোটাল ক্যাচ প্লাগইনসেরই
মতো কিছু প্লাগইনস, ঠিক আছে? এগুলি সবগুলি ইউজ করা লাগবে না, জাস্ট আমি দেখালাম যে আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইমেজের জন্য করলাম কি লেজি লোড, আর আরেকটা প্লাগইনস এটা আমরা অবশ্যই ব্যবহার করব, তার নাম হচ্ছে স্মার্টশিট। তো আমরা প্লাগইনসে যাব, অ্যাড নিউ। তো স্মার্টশিট প্লাগইনটা এখন আর স্মার্টশিট নামে নাই, স্মার্টশিট লিখলাম, এটা এখন নাম হচ্ছে WP স্মার্ট ইমেজ অপটিমাইজেশন, ঠিক আছে? এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আপনি যে ইমেজটা এখানে আপলোড করবেন সেটা যে সাইজেরই থাকুক, সে ইমেজের কোয়ালিটিটাকে অক্ষুণ্ণ রেখে সাইজটাকে কমিয়ে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে এই WP স্মার্টশিটের কাজ। তো এটাকে ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। এটা আপনার ইমেজগুলোকে কম্প্রেস করে দিবে অটোমেটিক্যালি, আপ হওয়ার পরে অটোমেটিক্যালি ইমেজগুলো কম্প্রেস করে দিবে। ওকে, এটা এনেবল করা হয়েছে, এখানে কিছু করা লাগবে না। এখন যদি আমাদের এখানে যদি আরো আগের থেকে 5টা 10টা পোস্ট থাকতো আর্টিকেল, তাহলে সে কি করতো, ওখানে ইমেজ থাকতো, অটোমেটিক্যালি সে রিডিউস করতো অটোমেটিক্যালি। কিন্তু আমার তো এখন কোনো পোস্টই নাই, পুরো একদম নতুন সাইট, এই জন্য সে এখানে রিডিউস করতে পারে নাই। যদি থাকতো তাহলে অটোমেটিক্যালি সে কি করতো, এটাকে সে রিডিউস করে দিত। দেখেন এটা সেই মিডিয়াতে এই যে WP স্মার্ট নামে একটা জায়গা দখল করেছে। ওকে, এই প্লাগইনসটা আপনার ইমেজকে রিডিউস করে দিবে সাইজটা। আচ্ছা, তো মোটামুটি এই কয়টা প্লাগইনস ইনস্টল করলে, আর আমি আপনাদেরকে গ্রুপে, আপনাদের প্রত্যেকের গ্রুপে অ্যাডভান্স সেটিংসটা দিয়ে দিব, ঠিক আছে? এই টোটাল ক্যাচের যে অ্যাডভান্স সেটিংসটা, সেটা আমি ডিফল্ট যে অ্যাডভান্স সেটিংসটা আছে সেটা আমি আপনাদেরকে গ্রুপে ডকুমেন্ট আকারে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তো মোটামুটি যতটুকু করলাম, এই প্লাগইনসগুলি ইনস্টল করলে আশা করা যায় যে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা গুগল ডেভেলপারসে হয়তোবা আপনি 90 বা 90 আপ পেতে পারেন। ওকে, যেটা আমি একটু আগে কোডিং এর মাধ্যমে করলাম, আর এখন করলাম প্লাগইনসের মাধ্যমে। তো একটি ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের সাইটগুলোতে সাধারণত অনসাইট অপটিমাইজেশনের জন্য সবচাইতে বেস্ট যে প্লাগইনসটা, সেটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইনস। তো ওই প্লাগইনসটাই আপনার অনেক কঠিন কাজকে একেবারে নিমেষেই সহজ করে দিবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই প্লাগইনসটা আপনাকে যেটা করতে হবে, প্রপার ভাবে সেটাকে কনফিগার করতে হবে। তো চলুন আমরা আগে এটাকে ইনস্টল করি। প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাচ্ছি। অ্যাড নিউতে গিয়ে লিখবো ইয়োস্ট লিখবো, ইয়োস্ট এসইও, ইয়োস্ট লিখলেও আসবে। তো ইয়োস্ট এসইও, এই যে ইয়োস্ট এসইও, ঠিক আছে? এটাকে ইনস্টল করব আমরা। তো ইনস্টল নাও ক্লিক করছি। অ্যাক্টিভেট প্লাগইনসে ক্লিক করতে হবে। তো হ্যাঁ, এটা ইনস্টল হয়েছে। তো আপনাকে একটা ট্যুর দিতে বলছে, তো আমরা এখন ট্যুরে যাব না, আমরা ক্লোজ করে দিচ্ছি। এবং এটা ইনস্টল হওয়ার পর, ইয়োস্ট এসইও প্লাগইনসটা ইনস্টল হওয়ার পর সেটা জায়গা দখল করেছে সেটিংসের নিচে, এই যে এসইও নামে। ওকে, আচ্ছা, আমরা যাব এখন এসইওতে ক্লিক করছি। এসইওতে ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এটাকে কেটে দেই। আচ্ছা, তো আসার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা জেনারেলে দেখাচ্ছে। তো জেনারেলে আমাদের তেমন কিছু কাজ নাই, আমরা ইউর ইনফোতে যাব। ইউর ইনফোতে গিয়ে আমরা আমাদের যে সাইটের যে টাইটেল থাকবে, সেই টাইটেলটা আমরা এখানে লিখব। সাইটের প্রতিটা সাইটের টাইটেল থাকে না, কোনো না কোনো একটা টাইটেল তো থাকে, তাই তো? তো সেই সাইটের টাইটেলটা আমরা এখানে লিখব, ঠিক আছে? আচ্ছা, আর এখানে অল্টারনেট নেম দেওয়া লাগবে না, জাস্ট সাইটের নেমটা দিলে হবে। তো আমি এখানে আপাতত লিখি যে টেস্ট, বা অন্য কিছু লিখি যে ফ্রি ডাউনলোড Android
অ্যাপস, ঠিক আছে, এটা দিলাম। আর এখানে কোম্পানি আর পার্সনের মধ্যে আমরা যেটা চুজ করতে পারি সেটা হচ্ছে আমরা পার্সন চুজ করতে পারি। পার্সন চুজ করলে এখানে কি করতে হবে, আপনাকে আপনার নামটা দিতে হবে, তাই তো। তো আমি নামটা দিয়ে দিলাম, নাম দিয়ে সেভ চেঞ্জ। আচ্ছা, গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি করব, আমাদের নামটা দিয়ে দিব। হ্যাঁ, পার্সন সিলেক্ট করে নাম দিব। এরপর হচ্ছে ওয়েবমাস্টার টুল। এই ওয়েবমাস্টার টুলে যেটা করতে হবে আপনাকে, যে এই ওয়েবসাইটটা যে আপনার, এটার প্রমাণ কি, এটার জন্য যেটা করতে হবে, ওয়েবমাস্টার টুলে গিয়ে আপনার একটা কি করতে হবে, ভেরিফিকেশন কোড আপনাকে আনতে হবে। অর্থাৎ ওয়েবমাস্টার টুলে গিয়ে, আমরা ওয়েবমাস্টার টুলের ক্লাসে দেখব যে ওয়েবমাস্টার টুলে গিয়ে তারপর আমরা একটা HTML ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে কোডটা, এই কোডটাকে কপি করে এইখানে এই যে গুগল সার্চ কনসোল এখানে পেস্ট করতে হবে। ওকে, পেস্ট করে সেটা কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার পর সেটাকে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে গেল, যে গুগল বুঝলো যে না এই ওয়েবসাইটে আপনার, এখন এই ওয়েবসাইটে ভিজিটরের যত বিহেভিয়ার আছে সবকিছু গুগল তখন তার ওয়েবমাস্টার টুলে রিপোর্টটা দেখাবে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে ভেরিফাই করব না, আমাদের করার প্রয়োজন নাই, আমরা জেনে নিলাম জাস্ট কিভাবে সেটা ভেরিফাই করতে হয়। আচ্ছা, তো আমরা এখানে গুগল সার্চ কনসোলে এসে কি করব, আমরা সেই কোডটাকে আমরা এখানে ইনভার্টেড কমার ভিতরে কোডটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এখানে গুগল সার্চ কনসোল। তো আপনি যদি চান যে না আপনি বিং এও আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে, তাহলে বিং এর ওয়েবমাস্টার থেকে তাদের ভেরিফিকেশন কোড আনতে হবে। তারপরে ইয়ান্ডেক্স নামে একটা আছে, ইয়ান্ডেক্স থেকে যদি আনতে চান তাদের ওখান থেকে কোড আনতে হবে, সেম একই মেথডে আনতে হবে। তো যাই হোক, আমরা ওটা ওয়েবমাস্টার টুলের ক্লাসে আরো ভালো বুঝতে পারবো। তারপর হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিতে আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা আচ্ছা এটাকে অন এনেবল দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। আচ্ছা, গেল। এই গেল হচ্ছে আমাদের SEO ইউজড জেনারেলস। এবার আসবেন টাইটেল এন্ড মেটাস। টাইটেল এন্ড মেটাসে কি কাজ? টাইটেল এন্ড মেটাসে এখানে কিছু করা লাগবে না। হোম পেজে চলে যাব। হোম পেজে এখানে দেখেন একটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে দেখেন এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো এটার মানে কি, লেখা আছে সাইট নেম, তারপর হচ্ছে পেজ, তারপর হচ্ছে সেপারেটর, তারপর হচ্ছে সাইটের ডেসক্রিপশন। আচ্ছা, তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে এইভাবে দেখাচ্ছে। দেখেন আমি যখন মাউসটা আমাদের যে হোম পেজে যখন নিয়ে ওই যে হোভার করলাম, কি দেখাচ্ছে, দেখাচ্ছে যে মাই ব্লগ এবং মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। আচ্ছা, মাই ব্লগ কি, মাই ব্লগ হচ্ছে সাইটের টাইটেল, তাই না, সাইটের টাইটেল। আর মাই ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে ট্যাগলাইন, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ হচ্ছে তার ট্যাগলাইন। ওকে, যেটাকে ডেসক্রিপশন হিসেবে দেখাচ্ছে, ডেসক্রিপশন। এখন ধরেন এটা আমি হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্ট, তো এই পোস্ট পেজে যাচ্ছে। হ্যাঁ, এই পোস্ট পেজে গেলাম, তো যাবার পরে খেয়াল করেন একটা জিনিস, সেটা কি, যে আমি এখন হ্যালো ওয়ার্ল্ডের পেজে আছি, তাই না। তো হ্যালো ওয়ার্ল্ডের পেজে আছি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড পেজে টাইটেল কি, অবশ্যই হ্যালো ওয়ার্ল্ড, তাই না, এটি তো হওয়ার কথা। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ডই তার টাইটেল। তবে পিছনে দেখেন লেখা মাই ব্লগ। তো এই মাই ব্লগটা, তাহলে চিন্তা করে দেখেন তো, আপনার ওয়েবসাইটে যদি 100টা আর্টিকেল থাকে, তার মানে 100টা আর্টিকেলেই কি লেখা থাকবে, পরবর্তীতে মাই ব্লগ লেখা থাকবে না। আচ্ছা, তাহলে প্রবলেমটা কি হবে, প্রবলেমটা হবে যেটা ডুপ্লিকেট টাইটেল হয়ে যাবে বাদ বাকি সব 100টাতেই, যেটা কারণে হয়তো আপনি পেনাল্টিতে পড়ে যেতে পারেন। কেন? কারণ এটা ওভার অপটিমাইজড হয়ে যাচ্ছে বা ওভার ইউজড হয়ে যাচ্ছে, তাই না, বিষয়টা এরকম। সো আমরা যেটা করব, আমরা যদিও অনেক ওয়েবসাইট তাদের ব্র্যান্ডকে এভাবেই এক্সপোজ করে থাকে সার্চ ইঞ্জিনে, কিন্তু আমরা সেটা করব না। আমরা যেটা করব যে আমার ওই মাই ব্লগ যে দেখতে পাচ্ছি ওখানে, এই মাই ব্লগটা আমার প্রতিটা পোস্টে দেখানোর কোনো দরকার নাই, ঠিক আছে। সো আমরা ওটা মুছে দিব। এই জন্য কি করতে হবে, এখানে দেখেন জাস্ট যেটা করব, হোম পেজের ক্ষেত্রে আমরা জাস্ট এটা যেমন আছে তেমন আমরা রাখতে পারি। তো যাই হোক, কিন্তু আমরা যেটা করব, এখান থেকে আমরা এটা মুছে দিব, ঠিক আছে। সাইট নেমের পরে যে পার্সেন্টেজের পরে যে বিষয়টা আছে, এটাকে আমরা মুছে দিব। ওকে, মুছে দিয়ে সেভ চেঞ্জেস করব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার একটু রিলোড দিয়ে দেখি তো কি হয়। আচ্ছা,
এইবারেও যায়নি। কেন যায়নি? কারণ আমি এখনো পোস্ট পেজে যাইনি, কিন্তু আমি এখন আছি কিন্তু পোস্ট পেজে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট পেজ, কিন্তু যদি আমি এখন হোম পেজে যাই, এইবার দেখেন হোম পেজে গেলে মাই ব্লগের পরে আর কিছু আছে? মাই ওয়ার্ডপ্রেস ব্লগ কথাটা কি এখন আর আছে? এখন কিন্তু নাই। কেন নাই? কারণ আমি এখান থেকে সেটাকে মুছে দিয়েছি। আচ্ছা, তো হোম পেজের ক্ষেত্রে আমরা চাইলে এরকম করতে পারি, বা যেভাবে ছিল সেভাবেও রাখা যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে পোস্ট টাইপ। পোস্ট পেজে আমরা এই এতটুকু মুছে দিব, এতটুকু মুছে দিব। কেন? কারণ সে বলতেছে যে প্রত্যেকটা পোস্ট পেজে এসে সাইটের নামটাকে পরবর্তীতে রাখবে, তার সাইটের টাইটেলের পরে প্রত্যেকটা পোস্টেই ওটাকে রাখবে। দরকার নেই আমার একই জিনিস প্রতিটা পেজে থাকার, এটা ওভার ইউজড হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এতটুকু কি করছি? মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিলাম। তো মুছে দিয়ে আমি পেজেস এর ক্ষেত্রেও আমরা সেই কাজটা করতে পারি, এতটুকু মুছে দিব। কেন মুছে দিব বুঝা গেছে? আচ্ছা, এইবার এই মিডিয়ার ক্ষেত্রেও আমরা সেটা করতে পারি, কারণ যতগুলো ইমেজ আপ করবো সবগুলো ইমেজে এই একই ঘটনা পুনরাবৃত্তি করবে, দরকার নেই আমার পুনরাবৃত্তি ঘটায়। সো আমি সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি, দেখি তো কোনো পরিবর্তন আসে কিনা, এসেছে কিনা। আমার সেই পোস্ট পেজে অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড পেজে যাই, দেখেন এইবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড পেজে আমার সেই পরে যে মাই ব্লগ কথাটা ছিল এখন আর নাই, তাই না? তাহলে কি আমরা কি কাজটা কি ভালো করেছি নাকি? আচ্ছা, গেল। তারপর হচ্ছে ট্যাক্সোনমিস। ট্যাক্সোনমিস মানে কি? ট্যাক্সোনমি মানে হচ্ছে যে দলীয়করণ, একত্রীকরণ, একই জাতীয় জিনিসকে একসাথে দেখানো, এটাকে বলে ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমি জিনিসগুলো কি? যেমন ধরেন ক্যাটাগরি, ট্যাগ, তাই না? ক্যাটাগরিতে তো একই রকম জিনিস দেখায়, ট্যাগে কি হয়? একই ট্যাগ মানে বিভাগ, মানে একই ট্যাগের আন্ডারে সবকিছু দেখাবে, তো এগুলিকে বলে ট্যাক্সোনমিস। সো ট্যাক্সোনমিজের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা ট্যাক্সোনমিজের ক্ষেত্রে আমরা এটা থাকতে পারে, সমস্যা নাই। কারণ কেন থাকতে পারে এটা বলি একটু। কারণ হচ্ছে আমরা যেটা করব, ট্যাগগুলোকে এবং ক্যাটাগরিগুলোকে আমরা যেটা করব, সেগুলো আমাদের ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি করতে পারে। অর্থাৎ আপনার মূল যে আর্টিকেলটা যেখানে আছে সেটা তো তার লিঙ্কে আছেই, পাশাপাশি ওই আর্টিকেলটা কিন্তু আপনার ক্যাটাগরিতেও অ্যাভেলেবেল বা আপনার ট্যাগেও অ্যাভেলেবেল। ট্যাগ বুঝেন তো নাকি? না ট্যাগ বুঝেন না? না বুঝলে আমি বুঝাবো। তো এখন এই ক্যাটাগরিতে এবং ট্যাগগুলিতে যেটা হয় যে আপনার ওই একই আর্টিকেল সেটা কি হচ্ছে, সেটা আপনার ক্যাটাগরিতে চলে যাচ্ছে, কারণ বিভিন্ন বিভাগ, মানে ওই আর্টিকেলটা নির্দিষ্ট ক্যাটাগরি বা বিভাগে চলে যাচ্ছে, বা নির্দিষ্ট ট্যাগ দিয়ে যখন মানুষ ওয়েবসাইটের ভিতরে এসে সার্চ করে সেখানে চলে যাচ্ছে। তো বিভিন্ন ইউআরএলে আলাদা আলাদা ইউআরএলে একই আর্টিকেল কি হচ্ছে, চলে যাচ্ছে, তাই না? এরকমটা হয়, এরকম হচ্ছে। সো এটা একটা কি সমস্যা। তো আমরা এই জন্য যেটা করতে পারি, সেটা হচ্ছে যে তো এই ক্ষেত্রে এই ক্যাটাগরিগুলোকে এবং ট্যাগগুলোকে আমরা যেটা করব, নো ইন্ডেক্স করে দিব। যে কেন করে দিব? যেন আমার মানে সাইটে ক্যাটাগরি ট্যাগ এনেবল থাকবে, কিন্তু ক্যাটাগরি হয়ে যে লিঙ্কটা তৈরি হবে, ওই আর্টিকেলের নিজস্ব একটা লিঙ্ক তো আছেই, পাশাপাশি ক্যাটাগরিতে যে তার যে আরেকটা আইডেন্টিটি, তখন সার্চ ইঞ্জিন কনফিউজড হয়ে যাবে যে এই কন্টেন্টটা আসলে তাহলে কার, এটা কি ওই লিঙ্কটার, নাকি এটা ক্যাটাগরি লিঙ্কের, নাকি ট্যাগ লিঙ্কের, কার? তখন সে ভাববে কি ডুপ্লিকেট কন্টেন্ট। দ্যাটস ওয়াই আমরা যেটা করবো, যে আমার সাইটে ক্যাটাগরি থাকুক, ট্যাগ থাকুক, সমস্যা নাই, তো আমি সেগুলোকে নো ইন্ডেক্স করে দিব। অর্থাৎ আমার ওই কন্টেন্ট, ওই আর্টিকেলটার জন্য যেন মূল লিঙ্কটাই সার্চ ইঞ্জিনে কি হয়, ইন্ডেক্স হয়, বা সেটাই র্যাঙ্কে যায়। তাহলে আর সার্চ ইঞ্জিন কনফিউজড হবে না। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ একই কন্টেন্ট ক্যাটাগরিতে, ট্যাগে, এইসব জায়গাতে আলাদা আলাদা ইউআরএলে ওই কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে। তো আমরা চাচ্ছি যে অ্যাভেলেবেল থাকুক, কিন্তু সার্চ ইঞ্জিন এটা বুঝুক যে না, আমার এই আর্টিকেলটার মূল লিঙ্ক হচ্ছে এইটা, সো এই লিঙ্কটাকেই র্যাঙ্কে দিতে হবে, ওই ক্যাটাগরি বা ট্যাগের লিঙ্কটাকে র্যাঙ্কে নিতে চাচ্ছি না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমি একটা ডুপ্লিকেট কন্টেন্ট থেকে বেঁচে যাচ্ছি। নাহলে সে ভাববে যে এই লিঙ্কের মূল কন্টেন্ট এটা, নাকি ক্যাটাগরি লিঙ্কের, নাকি ট্যাগের লিঙ্কের। তো এই জন্য আমরা কি করব, আমাদের ক্যাটাগরিকে নো ইন্ডেক্স করে দিয়ে দিলাম। তারপর করব যেটা আমরা এই ট্যাগটাকেও আমরা নো ইন্ডেক্স করে দিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? এরপর অবশ্যই এটাকে সেভ করে দিলাম।
এরপর যেটা হচ্ছে আর্কাইভস। সো আর্কাইভস গুলো কি করে, একটা ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি করে। সেটা কিভাবে, কারণ হচ্ছে প্রতিটা আর্টিকেল যখন ডেট ওয়াইজ জেনারেট হয় তখন সেটার তারিখ ভিত্তিতেও একটা লিঙ্ক তৈরি হয়, আবার তার মূল লিঙ্ক তো আগে থেকে এভাবেই তৈরি হয়ে আছে। সো ওই আর্কাইভস গুলো কি করে, তাহলে আলাদা একটা লিঙ্কে যেহেতু এই কন্টেন্ট তৈরি হয় তাহলে আবার ডুপ্লিকেট হয়ে যায়। দ্যাটস ওয়াই। এছাড়া আরেকটা আছে যে আপনার অথর আর্কাইভস। অথর হচ্ছে যেমন আমি আমার ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করলাম, এখন দেখা যাবে কি ওই আর্টিকেল তার মূল লিঙ্কে তো আছে, পাশাপাশি অথরের না প্রোফাইলে যে সেকশনে যদি যাই সেখানেও ওই কন্টেন্টটাকে পাওয়া যাবে। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা আসলে ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের থিমের স্ট্রাকচারের উপরে। সব থিমের ক্ষেত্রে কিন্তু আবার এই অ্যাক্সিডেন্টটা হয় না। ক্লিয়ার বিষয়টা? তো যাই হোক, তো মূল বিষয়টা হচ্ছে আমার দরকার নেই আমার সেভাবে ভাবার। আমার কথা হচ্ছে যে আমি অথর আর্কাইভস এবং ডেট আর্কাইভস এই দুটাকে আমরা কি করব, ডিসেবল করে দিব, যেন কোনো মতেই সেটা কি হয়, সেটা যেন সেটা আমার মানে ডুপ্লিকেট ইস্যু তৈরি না করতে পারে। ঠিক আছে? কারণ ওইগুলোতে আমার ওই কন্টেন্টগুলো আবার ওখানেও অ্যাভেলেবেল। দ্যাটস ওয়াই সেভ চেঞ্জ করে দিব। এরপর হচ্ছে আদার্সে যেটা করব, এখানে লেখা আছে দেখেন সাব পেজ। সাব পেজ কি জিনিস, যেমন সাব পেজ হচ্ছে আমরা যদি একটু এই সাইটটাতে যাই, আমরা একটু হোম পেজের দিকে যাই, তো যেমন ধরেন আমাদের থাকে না এরকম পেজ 1, পেজ 2, পেজ 3 নেভিগেশনের জন্য, যেমন এই যে পেজ 2, ঠিক আছে, এই যে পেজ 2, এখন এই যে এই লিঙ্ক। আচ্ছা, এই লিঙ্কটাতে যেটা হচ্ছে দেখেন, এই লিঙ্কটা তো আমার সার্চ ইঞ্জিন বুঝতে পারতেছে না যে পেজ 2 বলতে কি বোঝায়, তাই না? পেজ 2 বলতে কিছু বোঝাচ্ছে, সেটা কিন্তু বুঝতে পারছে না, এটা মানে ফ্রেন্ডলি হচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার এই পেজ 2তেও এই আর্টিকেল আছে, আবার তার নির্দিষ্ট লিঙ্কেও এই আর্টিকেল আছে, এই ক্ষেত্রেও কিন্তু দুই জায়গায় তার কন্টেন্ট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যেটা যে এই আমাদের যে সাব পেজের যে মানে লিঙ্কগুলো আছে এইগুলিকে র্যাঙ্কে আনার কোনো মানে হয় না, ঠিক আছে, বরং এগুলি আরো বিভ্রান্তি তৈরি করতে পারে। আমার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই নেভিগেশনটা আমরা রাখতে পারি, অর্থাৎ পেজিনেশন যেটা, এই পেজিনেশনটাকে আমরা রাখতে পারি পেজ 1, পেজ 2, পেজ 3, এটা আমরা রাখতে পারি। বাট আমরা আমাদের এই সাব পেজগুলোকে আমাদের প্রয়োজন নাই, মানে এগুলোকে মানে ইন্ডেক্স হোক বা এই লিঙ্কগুলো র্যাঙ্কে যাক, তাহলে এগুলি কি করবে, আমাদের মূল কন্টেন্টটাকে কনফিউজড করে দিবে এই লিঙ্কসগুলো। দ্যাটস ওয়াই আমরা সাইট ওয়াইড এখানে সাব পেজ আছে, সাব পেজ অফ আর্কাইভস, এটাকে নো ইন্ডেক্স করে দিচ্ছি। তারপর এই যে আছে মেটা কিওয়ার্ড ট্যাগ। তো মেটা কিওয়ার্ডটা কি, একটা সময় ছিল যে সার্চ ইঞ্জিনগুলো কি করতো, যে সাধারণত যেটা করতো যে একটা পেজ কি বিষয় নিয়ে আলোচনা করছে সেটা মেটা কিওয়ার্ড HTML ট্যাগের মাধ্যমে ধরিয়ে দিত যে এই পেজটা হচ্ছে মূলত এই বিষয়টা নিয়ে। ক্লিয়ার বিষয়টা? তো এতে কিছু সমস্যা ছিল। তো এই মেটা কিওয়ার্ডগুলো যেটা হয় যে একটা সময় ছিল যখন সার্চ ইঞ্জিন কি করতো, আপনার এই মেটা কিওয়ার্ডগুলো, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি মেটা কিওয়ার্ড জিনিসটা কি, তো মেটা কিওয়ার্ডগুলো হতো যে একটা পেজ কি বিষয় নিয়ে আলোচনা করছে, কোন কোন কিওয়ার্ডের জন্য সেই পেজটা, সেটা সে ধরিয়ে দিত সার্চ ইঞ্জিনকে। তো এখন যেটা হতো সমস্যা সেটা হচ্ছে যে আপনার সেখানে আপনার তো মেটা কিওয়ার্ডে যেটা ছিল যে আপনার মানুষ কি করতো, অ্যাক্সেস ইউজ করতো মেটা কিওয়ার্ড, যেটা স্প্যামি মনে হচ্ছিল গুগলের কাছে, স্প্যামি ছিল, ঠিক আছে। তো এতে এই সমস্যাটা হতো। তো এই কারণে এখন যিনি প্লাগইনসটা তৈরি করেছেন তিনিও বলতেছে যে আই ডোন্ট নো ওয়াই ইউড ওয়ান্ট টু ইউজ মেটা কিওয়ার্ডস। সো আমিও মনে করি এটা এনেবল থাকার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে নো ডিপি মেটা রোবটস ট্যাগ সাইট ওয়াইড, আমরা প্রিভেন্ট সার্চ ইঞ্জিন ফ্রম ইউজিং এত, তাহলে এটাকে এনেবল করে দিলাম, দেন সেভ চেঞ্জেস। আচ্ছা, এটা গেল। তারপরে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে সোশ্যালে আমাদের কাজ, এখন সোশ্যালের কাজটা আমরা এখন করবো না, কারণ সোশ্যালের কাজটা করতে হলে আমাদের মানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কসগুলো এগুলি এখানে বসাইতে হবে, আমাদের কাছে এই মুহূর্তে নাই। তারপর হচ্ছে সাইট ম্যাপ, এক্সাম্পল সাইট ম্যাপটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং অ্যাডভান্সডে গিয়ে দেখি কি কি আছে। অ্যাডভান্সডে পারমালিঙ্কসে যাচ্ছি, পারমালিঙ্কসটা আমরা আলোচনা করব, পারমালিঙ্কস। সো আমাদের যেটা আছে যে এখানে একটা আছে যে
স্ট্রিপ দ্য ক্যাটাগরি বেস এরকম। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু লিঙ্ক আছে দেখবেন কি যে মানে শেষে এরকম স্ল্যাশ থাকে, যে দেখছেন স্ল্যাশটা, তো এটাকে বলে ট্রেলিং স্ল্যাশ। ট্রেলিং স্ল্যাশ মানে কি, অর্থাৎ মানে যে কোনো লিঙ্কে ধরেন একটা লিঙ্ক সেটা দুই ভাবে হইলো, হ্যাঁ, যেমন এইটা একটা লিঙ্ক আর একটা লিঙ্ক হচ্ছে ধরেন এরকম হলো, হ্যাঁ এটা একটা লিঙ্ক, আর ধরেন আরেকটা লিঙ্ক এইটা, হ্যাঁ দুইটা লিঙ্কের মধ্যে পার্থক্য কি, দুইটা লিঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আপনার একটাতে স্ল্যাশ আছে আর একটাতে স্ল্যাশ নাই, তাই না? তো এখন এই জন্য মানে ওখানে বলা হচ্ছে যে তাকে ফোর্স করা হবে যে মানে যে কোনো একটা ফরম্যাটে থাকার জন্য, মানে এই জন্য ট্রেলিং স্ল্যাশ, এই ট্রেলিং স্ল্যাশটা রাখবেন কি রাখবেন না, তো এটা কি পাশে থাকুক। তারপর রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএল টু প্যারেন্ট পোস্ট ইউআরএল, এটা কি জিনিস, যখন আমরা কোনো ইমেজে যাই, যেমন ধরেন ফ্লাওয়ার লিখলাম, তো ফ্লাওয়ার লিখার পরে কোনো একটা ফ্লাওয়ার আসলো, তো ফ্লাওয়ার আসার পরে আমি ভিজিট পেজ এবং যেটা করব যে ভিউ ইমেজ, তো দেখেন এই ইমেজটা, এটা একটা অ্যাড্রেস আছে না, এটা তো একটা অ্যাড্রেস লিংক, তো এই ইমেজটা আসলে মূলত কার, এই হচ্ছে এই লিংকের, তাই না, এই লিংকের। তাহলে এই ইমেজটা এখানেও পাওয়া যাচ্ছে, আবার কোথায় পাওয়া যাচ্ছে, আবার এখানেও পাওয়া যাচ্ছে। তো এখন সার্চ ইঞ্জিন তো কনফিউজড হয়ে যাবে, আর এই ইমেজ আসলে কার, একে এখানেও পাওয়া যাচ্ছে আবার ওখানেও পাওয়া যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আসলে ঘটনা হচ্ছে এ হচ্ছে প্যারেন্ট আর ও হচ্ছে চাইল্ড। দ্যাটস ওয়াই এখানে যেটা করতে হবে, এই চাইল্ডকে যেটা করতে হবে এখান থেকে সেট করে দিতে হবে যে রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএল, মানে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট ইউআরএল, এই ইউআরএলটাকে রিডাইরেক্ট করে আমার মেইন জায়গায় দিয়ে দিতে হবে, বুঝা গেছে? দ্যাটস ওয়াই যেন ডুপ্লিকেট না হয়, আলাদা জায়গায় তার অবস্থান কিন্তু যেন আলাদাভাবে সে বিবেচনা না করে, একই বিবেচনা করে। সো এই জন্য আমরা কি করবো, এখানে রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএল দিয়ে দিব। ক্লিন আপ পারমালিঙ্কস, রিমুভ স্টপ ওয়ার্ডস ফ্রম স্লাগ, এটা আমরা যা আছে তাই রাখতে পারি। তো তারপর হচ্ছে যে রিপ্লে টু কম ভ্যারিয়েবলস, দিস প্রিভেন্টস, এটাকেও আমরা যেটা করতে পারবি রিমুভ দিয়ে দিব। তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা রিডাইরেক্ট করব কি করব না, এটা যেভাবে আছে সেভাবে রাখতে হবে। সেভ চেঞ্জেস, তো এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা টুলসে দেখি কি কি আছে। টুলস থেকে আমরা যেটা করতে পারবো যে টুলসে আমরা ফাইল এডিটরে গিয়ে এখান থেকে আমরা কিছু কাজ করতে পারবো, যেমন এখানে robots.txt এর একটা ফাইল ক্রিয়েট করা যাবে, আর একটা হচ্ছে যে htaccess এর যে ফাইলটা আমরা সার্ভার থেকে দেখেছিলাম সেটা সার্ভার মানে অর্থাৎ কন্ট্রোল প্যানেলে না গিয়ে এখান থেকেও কাজটা করা যেতে পারে। ওকে বিষয়টা, তো আমরা পরবর্তী ক্লাসে অনসাইট অপটিমাইজেশন আর যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।